চলো স্টার্ট করি। একটা তার আছে 0.5 মিটার পরিবাহী তারের মধ্যে দিয়ে 0.4 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে অবস্থান করে। তারের মধ্যে দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। তাহলে আমরা যে সূত্র জানি আর কি, ওই সূত্র অনুযায়ী বসাই দিই। সূত্রটা কি ছিল? তারের উপর প্রযুক্ত বলের সূত্রটা ছিল F=I L B সাইন থিটা। আই এর মান কত দেওয়া আছে? 10 এম্পিয়ার। এল এর মান 0.5 মিটার। তারপরে হচ্ছে তোমার আহ, হচ্ছে আহ, চৌম্বক ক্ষেত্র 0.4 টেসলা। হ্যাঁ। আর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র এবং আহ, তড়িৎ প্রবাহ চৌম্বক 30 ডিগ্রি কোণে অবস্থান করছে আর কি। মানে তার এবং চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে তোমার sin 30 হবে আর কি। তো এটা ক্যালকুলেশন করলে যা আছে আনসার ওইটাই হবে আনসার। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আনসার আসে? এই ঘুম থেকে ওঠা সবাই। কি আসে? 10.5 × 0.4 ইন্টু সাইন 1 নিউটন আসে আর কি। তাহলে এটা হচ্ছে 1 নিউটন এফ এর মান। এটাই আনসার আমাদের, ঠিক আছে। লিওন আসছো? হ্যাঁ ভাই, আসছি। বুঝছিলা? ভাই ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা, এই কালোগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তার AB BC, তারপরে CD EDE, এগুলো হচ্ছে তার। এবির মান হচ্ছে 1 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে 4 সেন্টিমিটার, সিডির মান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, আবার ডিইর মান হচ্ছে 1.5 সেন্টিমিটার আর কি। তো এই বলছে প্রতিটা তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আর কি, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাইলে প্রথমে আমরা বলি FAB, এটা আমরা বের করার চেষ্টা করি। তো সূত্র কি? ILB সাইন থিটা। আই এর মান হচ্ছে তোমার 6 এম্পিয়ার, এল এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, মানে মিটারে নিলাম আর কি। বি এর মান হচ্ছে তোমার কত? আচ্ছা, বি এর মান দিই আমি, বি এর মান দিয়ে দিই। বি এর মান আমার 2 টেসলা, 2 ইন্টু সাইন, এটা হচ্ছে তোমার কি, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আহ, তার চার দিকে আছে আর কি, এবং আহ বি এর যেদিক চৌম্বক ক্ষেত্রের দিক তাদের মধ্যবর্তী কোণ। তো এক্ষেত্রে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আর কি। এটা বুঝছো এবির মধ্যে দিয়ে কারেন্টটা? তো সাইন 0 বানালে 0 আসে, তাহলে পুরোটা মান হচ্ছে 0 আসতেছে, ঠিক আছে। এটা বুঝছো?
লিওন রাফি। এই এবিটা বুঝছো, সাইন এবি, এফ এবি। ওকে। এল এর মান কত? এল এর মান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, বিসি যেহেতু, তাহলে 4 × 10⁻²। বি এর মান হচ্ছে 2। এখানে সাইন থিতার মান কত হবে বলো তো একটু। বিসির জন্য থিতার মান কত হবে? লিওন বলো। বিসির জন্য হুম। ইয়া হবো, ওই যে 10 ইনভার্স 3/6, সরি 3/4 মনে হয়। কোন অ্যাঙ্গেলটা ধরছে? এই অ্যাঙ্গেলটা না? হ্যাঁ ভাইয়া। তাহলে তো টেন না, সাইন। ও হ্যাঁ, লম্বা হয় ভূমি, ঠিক আছে ফাইন। লম্বা অতিভুজ। ভূমি না, লম্ব বাই ভূমি হইলে তো টেন হয়। ও ভাই, আমি তো 10-ই করেছিলাম, কিন্তু এটা তো ভূমি দেওয়া নাই, অতি বলতে হবে। তাহলে একটা সাইন থিতা একটা কি আসতেছে আমাদের? 3/4 আসতেছে, তাই না? তাহলে সরাসরি আমরা 3/4 লিখে দিই সাইন থিতার মান। তো এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, বিসির মান। ঠিক আছে। বিসির মান কত আসে? ক্যালকুলেশন করতেছি, টাইম লাগে আর কি। 0.6। 0.6 আসে না? আচ্ছা, এফ সিডি। এল এর মান 3 সেন্টিমিটার, 2 টেসলা। এক্ষেত্রে সাইন থিটার মান কত আসে? রাফি বললো। সিডির ক্ষেত্রে থিটার মান কত আসে? সিডি কোনটুকু? লম্বাটা নাকি এরটুকু? ওটা কি লেখছেন? দুইটা এটা তো সি, সি দেখতেছি। এটা সি, এটা হচ্ছে ই। 90 ডিগ্রি না? গুড। সাইন এর মান হচ্ছে 1। ঠিক আছে। তাহলে 10 × 3 × 10⁻² ইন্টু 2। এটাও 0.6 আসে। এই লিখে দিছে কেটা? সেই এফ ডিই আই এল বি সাইন থিটা। এটা হবে 10, এটা হবে 1.5 সেন্টিমিটার, 10⁻²। 2 সাইন কি হবে এটা? এটা মান কত হবে লিওন বলো। ডি এর ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, মানে 0 নিউটন। তো বুঝছো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জ্ঞান বের করছে। বুঝতে কি পেরেছো? এটাই হচ্ছে ম্যাথ হ্যাঁ, ছিল বুঝতে আর কি। পারছি। মানে
প্রশ্নটা বড় কিন্তু সলিউশন ছোট একটু। আমি একটু চিত্রটা আঁকি। দুইটা তারের মধ্যে ব্যবধান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। ঠিক আছে। এবং দুইটা তার দিয়ে হচ্ছে, একটা যাচ্ছে 3 এম্পিয়ার যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে তোমার 6 এম্পিয়ার। এখন এটা গত ক্লাসে পড়াইছিলাম আর কি, যে আহ, একটা তার যখন দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তার এই বরাবর একটা আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই বরাবর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় না? মানে যদি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, তাহলে চৌম্বক ক্ষেত্র কি লম্ব বরাবর সৃষ্টি হবে না? এবং দুইটার দিকে হচ্ছে এরকম। তাহলে প্রথম তারের জন্য মনে করো 3 এম্পিয়ার তারের জন্য, হ্যাঁ, আহ, যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে 6 এম্পিয়ার উপরে, এটা কি এরকম না অনেকটা? তো এরকম মনে করো হয়েছে। তো এখানে কি ক্রস ভাবে ঢুকছে না ভিতরের দিকে? 3 এম্পিয়ারের জন্য 6 এম্পিয়ারে, আবার 6 এম্পিয়ারের জন্য কি 3 এম্পিয়ারও ঢুকবে কিন্তু, তাই না? 6 এম্পিয়ারের জন্য 3 এম্পিয়ারের ভিতরে আমাদের কি কারেন্ট ঢুকতেছে? কারেন্ট না, সরি, চৌম্বক ক্ষেত্র। তো এখানে হচ্ছে তোমার ডট আকারে হইতেছে। এটা গত ক্লাসে দেখাইছিলাম আর কি থিওরিটা। থিওরিটা তো এখন পুরোপুরি দেখানো সম্ভব না আর কি, জাস্ট এটুকু ধারণা নাও। মানে 3 এম্পিয়ারের জন্য 6 এম্পিয়ার হচ্ছে তোমার কি চৌম্বক ক্ষেত্র বডির ভিতরে ঢুকতেছে, এই জন্য তোমার ক্রস। আর হচ্ছে 6 এম্পিয়ারের জন্য 3 এম্পিয়ারের উপরে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রগুলা বোর্ডের থেকে বের হয়ে আসতেছে, এই জন্য ডট। এটুকু বুঝছো? হুম। তো দেখো, আহ একই সাথে হচ্ছে আমাদের কি একটা আহ কি কাজ করতেছে, তোমার তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে, আবার চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে, তাহলে অবশ্যই এখানে বল উৎপন্ন হবে না ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে? হুম। বলটা কোন দিকে হবে একটু বলো তো। মানে প্রথম এই চিত্রের জন্য চিন্তা করি আমরা, তারপর এই চিত্রে 2 নাম্বার চিত্রের জন্য চিন্তা করবো। 1 নাম্বার চিত্রের জন্য 6 এম্পিয়ারের উপরে বলটা কোন দিকে কাজ করবে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা একটু বলো তো দেখি কেউ একজন। বাম হাত দিয়ে দেখাইলে তো উপরের দিকে কাজ করার কথা না, বল। উপরের দিকে তো না না, কাজ দাঁড়ান। করতেছে, 6 এম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ কাজ করতেছে। এদিকে মনে হয় কাজ করবো, এই যে এদিকে মনে হয় কাজ করবো। কোন দিকে? এদিকে। হুম। মানে আর কি সোজা উপরের দিকে, হুম। বোর্ডের উপরের দিকে। ক্রসের বিপরীত দিকে তো। হয় নাই। বাম হস্ত নিয়মটা কি পারো কিনা এটা বলো। না ভাই, পারি না তো। বাম হস্ত মানে কি বাম হাত দিবা, ঠিক আছে? বাম হাতের মনে করো এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, এটা হচ্ছে তোমার কি বলে, কি আঙ্গুলের কি বলে, যাই হোক আমি জানি না আঙ্গুলটা কি বলে। এটা হচ্ছে তোমার মধ্য আঙ্গুল, আর বাকি 2 আঙ্গুল এরকম, ঠিক আছে? তো এটাকে বলা হয়, মনে রাখবা, এফ দ্বারা হচ্ছে তোমার ফোর্স, অথবা ফাদার, ফাদার মাদার চিলড্রেন, ঠিক আছে? এম যে হচ্ছে তোমার ম্যাগনেট ফিল্ড,
মাদার। আর সি দ্বারা হচ্ছে কারেন্ট ফ্লো বা চিলড্রেন। চিলড্রেন। তাহলে এটা হচ্ছে তোমার ফোর্স ফাদার, এটা হচ্ছে মাদার, ম্যাগনেট ফিল্ড, এটা হচ্ছে চিলড্রেন, কারেন্ট ফ্লো। তাহলে হচ্ছে তোমার আহ, এখন এটা বসাও আর কি, ঠিক আছে। আহ, তো এই আঙ্গুলটা, ও আচ্ছা, তাইলে কি বাম দিকে যাবে? হ্যাঁ অনেকটা মনে হচ্ছে, ঠিক তো। এই যে এরকম এদিকে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এদিকে যাবে। বুঝছো এদিকে যাবে যে। হ্যাঁ। লিওন বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এটা কিন্তু বাম দিকে যাচ্ছে। এটা ফোর্সটা আমাদের কি দিকে আসতেছে, বাম দিকে আসতেছে। আর 2 নাম্বার তারের জন্য ফোর্সটা কোন দিকে যাবে? উল্টা দিকে। ডান দিকে হবো। ডান দিকে? শিওর? হ্যাঁ ভাইয়া, 6 এর জায়গায় যদি বাম হাত বসাই তাহলে হচ্ছে ওই দিকেই যায় আঙ্গুল। এটা তো বের হয়ে আসতেছে না। হ্যাঁ, তো এটা এটা ডান দিকে যাবে, তাই না? আচ্ছা, তখন তারটা এরকম হয়ে যাবে আর কি। 2টা তার একে অপরকে আকর্ষণ করবে, এরকম হয়ে যাবে না? ফোর্স, 2টা ফোর্সকে বেঁকাই দিবে না একজন আরেকজনকে, টানতাছে। মনে করো 1 নাম্বার 2 নাম্বার টানতাছে, আবার 2 নাম্বারটা 1 নাম্বার টানতাছে। তাহলে ফোর্স এটা হবে কি আকর্ষণ ধর্মী। বুঝছো? লিওন, রাফি। হুম। আচ্ছা, এই পুরা জিনিসটা আমরা একটু নিচে পাঠাই দিই। আর সূত্রটা ছিল এরকম, গতকালকে প্রমাণ করছিলাম আমরা, যে একক দৈর্ঘ্যের ক্ষেত্রে আয়তন হচ্ছে তোমার এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই আর। ঠিক আছে, তাই মিউ নটের মান 4 পাই ইন্টু 10 ইনভার্স মাইনাস 7। আই এর মান হচ্ছে তোমার 3 এম্পিয়ার আর 6 এম্পিয়ার। আহ 6 এম্পিয়ার রাখা দরকার নেই আপাতত। তো এরপরে হচ্ছে 2 পাই আর, আর এর মান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, 3 ইন্টু 10 টু দি মাইনাস 2। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে আর কি, যে মানটা ওইটা হচ্ছে তোমার কি আনসার। তাহলে এটা আমরা একটা ক্যালকুলেশন করি। 4 ইন্টু 3.116 ইন্টু 3 ইন্টু 6, নিচে আসতেছে 2 ইন্টু 3.1416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। হ্যাঁ, -4 তো না, -4 লেখছে কেটা? রাফি লেখছো? হ্যাঁ, -4 তো। আরে না,
আরে ও হ। আচ্ছা, ঠিকই তো আছে, 10⁻⁻7 তো দেখি নাই। ঠিকই আছে। ওকে, এটা হচ্ছে আনসার আর কি, বুঝছো? হুম। তাহলে দেখো, আনসার কি, আনসার হচ্ছে তোমার একক ক্ষেত্র, মানে একক ক্রিয়াশীল, একক আয়তন, মানে একক দৈর্ঘ্যে আয়তন হচ্ছে এটা, আয়তন বলেছে এটা, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলেছে এটা। আর বলদয় হচ্ছে কিরূপ, বলদর হচ্ছে আকর্ষণ ধর্মী আর কি। ঠিক আছে, আকর্ষণ ধর্মী কেমনে টাইপ পেলাম, যেমন টাইপ পেলাম। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেনটা একটু ঘুরাই দিই, তাহলে তোমরা বলো এটা কিরকম হবে। মনে করো এদিকে 3 এম্পিয়ার কাজ করতেছে, এদিকে 6 এম্পিয়ার কাজ করতেছে। ঠিক আছে, তো এফ এর মানটা সেম থাকবে, কিন্তু আমরা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী এটা বুঝবো আর কি। তো এখন বলো তো যে 6 এর জন্য হচ্ছে এখানেও ক্রস হচ্ছে, 3 এর জন্য এখানেও ক্রস হচ্ছে, তাহলে ফোর্সটা কোথায় কাজ করতেছে? 3 এর ক্ষেত্রে ফোর্স আর 6 এর ক্ষেত্রে ফোর্স, দুইটা যে ক্রস হচ্ছে এটা তো বুঝতেছো নাকি? দুইটাই বাম দিকে যায় না? দুইটাই কি বাম দিকে যাচ্ছে, শিওর? না, একটা দাঁড়ান, একটা বামে একটা ডানে। এই 3 এর জন্য কি এটা এটা এদিকে কাজ করতেছে, ঠিক আছে, আর এটা কি, এটা এদিকে কাজ করতেছে, তাহলে কি ফোর্সটা এই বরাবর না, মানে এবার তারটা এইভাবে বেঁকে যাচ্ছে না, মানে বিকর্ষণ করতেছে না? হ্যাঁ। লিওন বুঝছো এটা? লিওন, লিওন, লাইক দিছ? এখন তাহলে লাইক দিছো, তাহলে এটা বলো এখন এটা ক্ষেত্রে কি হবে। তিনের জন্য ডান দিকে আর ছয়ের জন্য তো বাম দিকে, এটা তো বিকর্ষণ ধ্বনি। আগে ডট ক্রসটা বলো, ডট হবে না ক্রস হবে কোনটা? ও তিনের জন্য সিক্সে ক্রস হবে। ক্রস হবে না ডট হবে, ভালো করে বলো। সিক্সে ডট হবে। আর 6 এর জন্য 3-এ? সিক্সের জন্য তিনে বাই ক্রস হবে। 6 এর জন্য 3-এ ক্রস, ঠিক আছে, 6 এর জন্য, এই না হয়েছে না তো, এটা ডট হবে না, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে আসতেছে, বের হয়ে আসতেছে না, ডট হবে না। ফ্লো গুলো দেখাও, ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, আগে এখানে ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করো, এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এদিকে কি হচ্ছে, ক্রস হচ্ছে, আর এদিক দিয়ে কি হচ্ছে। আচ্ছা, দেখো বুঝছেন এখানে স্যার, বুঝছেন। প্রথমটার জন্য ডট, দ্বিতীয়টার জন্য ডট না, দুইটাই ডট না, তাহলে এটার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে ফোর্সটা কোন দিকে কাজ করবে? বাম হাতে অ্যাপ্লাই করো, ডান হাত না কিন্তু এখন। হুম। আমাকে বলতেছেন? হ্যাঁ, তোমার কাছে বলতেছি। ওই, দেখেন, এইখানে দুটাই ডট, তাহলে দুটার জন্য কি হবে? এটা হবে এই পাশে আর কি, কোন নেট বাদ পাশে? দেই।
এটা হবে এই পাশে, এই পাশে। উম, ভুল বললা না? ভুল। ভিতরে ঢুকে ঢুকতেছে। না তো, ডট তো বাইরে আছে পিছনের দিক দিয়া। ও, ডট তো বাইরে থেকে। ও, আচ্ছা, আমি কি বললাম? আমি ভুল করতেছি। ডট তো বের হইতেছে। এটা এদিকে। তিন হচ্ছে এদিকে। হ্যাঁ, এইদিকে। তাহলে এটা হচ্ছে এইদিকে এদিকে, মানে বিকর্ষণ তৈরি হচ্ছে আর কি, না? তার মানে কি দেখা গেল? আমরা ম্যাথে করলাম হচ্ছে সমমুখী, তাই না? ম্যাথে করছি হচ্ছে আমরা দুইটা সেম দিকে কাজ করতেছে। 3 এম্পিয়ার, 6 এম্পিয়ার। তো 3 এম্পিয়ার জন্য এটা হচ্ছে ডট, এটা হচ্ছে আমাদের কি ক্রস হয়েছে। তো এটার জন্য আমাদের কি আকর্ষণ ধর্মী হয়েছে আর কি। আর বিপরীত মুখে হইলে আমাদের বিকর্ষণ ধর্মী হবে আর কি। বুঝছো? হুম। ওকে। এখানে কিন্তু কোশ্চেন কিন্তু এগুলো আসে আর কি। আচ্ছা। তো এটা বেরিয়ে ম্যাথ গুলো আসে। আমরা এটা শেষ করলাম। এখন নতুন টপিক শুরু করি। শর্ট টপিক আছে, শর্ট টপিকটা শেষ করে ফেলি। মনে করি এটা পৃথিবী, হ্যাঁ। এটা হচ্ছে ডটেড লাইন গুলো নাই। আর ওটা দেখি তো। ডটেড লাইন। ডটেড লাইন গুলো নাই। কি একটা আছে। ডটেড লাইন আর চেষ্টা করতেছিলাম।
ডট কি? ডট লাইন আছে না, ডট লাইন যেগুলো। ও ডট ডট যেগুলো আসে। হুম। নাই তো, থাকার নিজে আর কি। কথা। থাকার তো কথা, কিন্তু কই আছে জানি না তো। এটা তো তাহলে ব্যর্থতা হয়ে গেল। নর্থ মেরু, এটা হচ্ছে তোমার সাউথ মেরু, ইস্ট মেরু, এটা ওয়েস্ট মেরু, ঠিক আছে। এটা ভৌগোলিক, আমাদের সবগুলো আছে ভৌগোলিক। উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব মেরু, পশ্চিম মেরু আছে, ঠিক আছে। কিন্তু পৃথিবী একটা বিশাল চৌম্বকের মতো কাজ করে। পৃথিবীর উত্তর মেরুতে খানিকটা মনে করি এদিকে এ বরাবর চৌম্বক ক্ষেত্রটা আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে নর্থ মেরুটা আছে, আর এখানে সাউথ মেরু আছে চৌম্বকের এটা। এটা হচ্ছে তোমার কি, ভৌগোলিক উত্তর মেরু, হুম ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি, চৌম্বকের উত্তর মেরু। হুম, ঠিক একইভাবে এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে তোমার চৌম্বকের দক্ষিণ মেরু। রাফি, পিডিএফ গুলো দিও, হ্যাঁ। পিডিএফ গুলো দিও ও আর কি আচ্ছা যে। আচ্ছা। আচ্ছা মনে আসছিল না, দিয়ে দিও মনে এখন ক্লাসে পরে। তো দেখো, একটা যদি আমরা দণ্ডচুম্বক রাখি, ঠিক আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে, তাহলে দণ্ডচুম্বক মনে করি পাশে রাখতেছি, ঠিক আছে। তো দণ্ডচুম্বকের যে সাউথ মেরুটা আছে না, এটা হচ্ছে নর্থ মেরুর দিকে থাকে। আর দণ্ডচুম্বকের নর্থ মেরুটা আছে, এটা সাউথ মেরুর দিকে থাকে, ঠিক আছে। কিন্তু মানে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সবসময় মানে চুম্বকের দক্ষিণ মেরুটাকে, মানে চুম্বকের যে দক্ষিণ মেরুটাকে আমরা নর্থ মেরু হিসেবে ডিনোট করা হয়। আহ, আর উত্তর মেরুটাকে আমরা সাউথ মেরু হিসেবে ডিনোট করা হয়, যাতে আমরা দিকটা ভালো করে চিনতে পারি আর কি। কিন্তু অ্যাকচুয়ালি চুম্বকের হচ্ছে দক্ষিণ মেরুটা হচ্ছে সাউথ মেরুতে, নর্থ মেরুতে থাকে। আর নর্থ মেরুটা সাউথ মেরুতে থাকে আর কি, মানে উল্টা থাকে আর কি। বুঝতে পারছো কি বললাম, হুম রাফি? হুম। বুঝছো কি বলছে এখানে চুম্বকের না। ক্ষেত্রে? না, চুম্বকটা ঝুলাইলে সবসময় উত্তর দক্ষিণ বরাবর, মানে একটা দণ্ড চুম্বক যদি ঘোরাই, পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর থাকে না। হ্যাঁ। তো চুম্বকের যে সাউথ মেরুটা আছে না, সবসময় উত্তর মেরু দিকে থাকে আর কি। আর নর্থ মেরু যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, সাউথ মেরু দিকে থাকে, মানে দণ্ড চুম্বকের আচ্ছা মানে আকর্ষণীয় জন্য আর কি। কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য এই সাউথ মেরুটাকে নর্থ মেরু হিসেবে কি লেখা দেয়, আর নর্থ মেরুটাকে সাউথ মেরু হিসেবে লেখা দেয়, যাতে আমরা চিনতে পারি দিকটা, মানে নর্থ নর্থ, হুম। সাউথ সাউথ ভেবে চিনতে পারি যাতে। কিন্তু ঘটনা হচ্ছে উল্টা ঘটে আচ্ছা আর কি। আচ্ছা। বুঝছো? আচ্ছা। হুম। তো এটা গেল দোলচুম্বকের ক্ষেত্রে আর কি। আর পৃথিবীর ক্ষেত্রে তাহলে চিন্তা করো একবার। এটাকে আমি একটু কপি করি। কেমন কপি করে, কপি হয়ে যায়। তো এখানে আবার গোটা একটা আঁকি।
তো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো এটা হচ্ছে ভৌগোলিক, ভৌগোলিক। আর আমি যদি চৌম্বকের ক্ষেত্রে চিন্তা করি, এটা নর্থ, এটা সাউথ। তাহলে পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করো, বলরেখাগুলো কিভাবে যাবে? এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে নর্থ থেকে সাউথের দিকে যাবে বলরেখাগুলো। এই বলরেখাগুলো ছেদ করে ফেলো তো একটা একটাকে। বলরেখা এখন একটা একটা ছেদ করে না, এইভাবে যাবে, নর্থ থেকে সাউথের দিকে যাবে, ঠিক আছে। দুইটা আর কি, তোর চুলের মতো আর কি। হ্যাঁ, সোলার মতো একটা। তো মনে করো সূর্য দিকে আছে, সূর্য কইতে এলো। মনে করো সূর্য দিকে আছে। সূর্যকে যে সৌরজগৎগুলো আসে, এগুলা নর্থ পোল সাউথ পোলের কারণে এইভাবে চলে যায় আর কি পৃথিবী থেকে, পৃথিবীর ভিতরে ঢুকতে পারে না ম্যাগনেটিক ফিল্ডের জন্য। যে সৌর ঝড়গুলো যেগুলো হয় আর কি, যেগুলো ক্ষতিকর পদার্থ নিঃসরণ হয় নিয়মিত, তো এগুলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা পৃথিবীকে রক্ষা হয় আর কি। বুঝতে পারছো? ওকে। তো দেখো এদিকে কিন্তু একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে, বুঝছো? যদি মনে করো ম্যাগনেটিক ফিল্ডটা যদি বেঁকে 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 ইস্ট ওয়েস্ট দিকে চলে আসে পড়ে, সরাসরি কিন্তু সৌরজগৎ পৃথিবীতে ঢুকে ঢুকে যাবো। তখন কিন্তু পৃথিবী মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে আর কি। ঠিক আছে, এটা উত্তর দক্ষিণ বরাবর আছে দেখেই আমরা হচ্ছে সৌরজগৎ থেকে বাঁচতে পারতেছি, বুঝছো? ওকে। কিন্তু আহ পৃথিবীর এই যে তোমার এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা তো অনেক ক্ষুদ্র, আমি বড় করে রাখছি, কিন্তু অ্যাঙ্গেল আসলে অনেক ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে নর্থ পোল, মানে ভৌগোলিক নর্থ পোল আর চুম্বকের নর্থ পোল প্রায় কাছাকাছি। তো অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়তেছে। তো বাড়তে 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 কোনো একদিন যদি ইস্ট ওয়েস্টের দিকে আসে পড়ে, ওই দিন আর কি পৃথিবীর শেষ দিন হবে আর কি, বুঝছো? এই তো, পৃথিবীতে এমনি শেষ হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ, পৃথিবী এমনি শেষ হয়ে যাচ্ছে, অনেকগুলো ঝামেলা হচ্ছে আর কি। তাহলে দেখো এই যে, পরে কথা বলি, হ্যাঁ, ক্লাস শেষ করে লই, পরে কথা আছে। আচ্ছা ঠিক আছে। তো দেখো ভৌগোলিক উত্তর মেরু এবং চুম্বকের উত্তর মেরু, দুইটার মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে না? হুম। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় বিচ্যুতি কোণ, মানে থিতাটাকে বলা হয় আমাদের কি, বিচ্যুতি কোণ, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিছু সংজ্ঞা শিখতে হবে, দাঁড়ান, সংজ্ঞাগুলো আমরা একটু লিখি বুঝা এখানে। দরকার এটা। বিচ্যুতি, বিনতি। বিচ্যুতি কোণ, বিনতি কোণ, এগুলো আমাদের একটু শিখতে হবে। আগে ভৌগোলিক মতগুলো শিখি। ভৌগোলিক পদ্ধতি তো আমরা বুঝতেছি যে পৃথিবীর যে উত্তর দক্ষিণ, আহ উত্তর দক্ষিণ মেরু বরাবর কল্পিত তলকে ভৌগোলিক পদাতল বলে। হ্যাঁ। পৃথিবীর উত্তর ও দক্ষিণ, মনে করো এই যে এখানে, এটা উত্তর দক্ষিণ কোনটা আছে, এই যে এখানে, হ্যাঁ। আহ, এটা চিত্র, ও নতুন একটা চিত্র আঁকি। আচ্ছা, আগে আগে সংজ্ঞাটা লিখে নি। উত্তর দক্ষিণ মেরু বরাবর কল্পিত তলকে ভৌগোলিক মধ্যতল বলে। ধরো একটা পৃথিবী, দেওয়া আছে তোমার মতো, এটা নর্থ, এটা সাউথ, সাউথ এটা, এটা ইস্ট, ওয়েস্ট, হ্যাঁ।
এখন এই বরাবর আমরা একটা তল আঁকবো। তলটা মনে করি এইভাবে, মানে পৃথিবী পৃথিবী কাটা ফেলবো আর কি। কাটা ফেলে একটা তল দেখায় না, বৃত্তাকার একটা তল দেখাবে না। আমি এটা চতুর্ভুজ আঁকছি না, একে যদি বৃত্তাকার আঁকি তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো এটা যদি কাটা ফেলাই তাহলে একটা বৃত্তের মতো একটা তল দেখাবে না, উত্তর দক্ষিণ বরাবর। লেবুরে মনে করো একটা লেবুকে যদি হ্যাঁ। মাঝখানে কাটা ফেলি তাহলে কি হয়? আরে না, প্রস্থচ্ছেদের লেবুটা ক্ষেত্রে ভালো ধরে হয় না, না? লেবু এখন বড় লোক মনে হচ্ছে। মানে এরকম হবে আর কি। লেবুরে ধরে না, লেবু তো এখন লেবু নাই। হ্যাঁ, লেবু তো দম বেড়ে গেছে। তাহলে আলু যে ধরে এই না, আলু। সারফেসটা যে আলু। পাইছি, এই যে সারফেসটা পাইছি, এটা ফেলছি। তো এই যে কল্পিত তলটা, এই কল্পিত তলটাই হচ্ছে আমার কি ভৌগোলিক মদদ তল। ঠিক আছে, বুঝছো? ওকে, ওকে, ওকে। আর চৌম্বক মদদ তলের কি হবে বলো তো? ভৌগোলিক মদদ তল তো বুঝছি, তাহলে চৌম্বক মদদ তলটা কি হবে? চুম্বক ক্ষেত্রের মধ্যভাগে যেটা। চুম্বক ক্ষেত্রের মদদ তল, এটা হচ্ছে চৌম্বক, পৃথিবীর চৌম্বকের উত্তর দক্ষিণ মেরুর মধ্য বরাবর কল্পিত তলকে চৌম্বক মদদ তল বলে। সেম হবে এটাই। না, এটা তো তোমার ভৌগোলিক মেরু, এটা হচ্ছে চৌম্বক মেরু। চিত্রটা কি সেম হবে, তাই না? সূত্রটা হ্যাঁ কাছাকাছি সেম হবে, একটু একটু অ্যাঙ্গেল হবে। আর চৌম্বক মেরু আর চৌম্বক, চৌম্বক উত্তর মেরু চৌম্বক দক্ষিণ মেরু সেম না। অর্থাৎ এই যে রয়েছে তোমার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কিন্তু চৌম্বকের ক্ষেত্রে কিন্তু নর্থ তো আলাদা, তাই না? এটা নর্থ, এটা সাউথ। তা এই বরাবর যে কল্পিত মততল হবে, তা কাইটা ফেলে কিরকম হবে? এরকম হবে অনেকটা, তাই না? তাহলে যে এই যে এইটা, এই সারফেসটাই হচ্ছে আমাদের কি চৌম্বক মততল। বুঝছো? রাফি চৌম্বক মততল বুঝছো? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তাহলে বিচ্যুতি কোণ কোনটা? এটা হচ্ছে তোমার যে ভৌগোলিক যে মধ্যতল, ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী যে কোণটা, তাকে বিচ্যুতি কোণ বলে, বা থিটা দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আর একটা আছে বিনতি কোণ। বিনতি কোণকে টেল দ্বারা ডিনোট করে। এই বিনতি কোণ কি জানো? এটা হচ্ছে মনে করো আহ, একটা, এটা হচ্ছে মনে করো ভূমি,
ঠিক আছে, এটা দণ্ড চুম্বক যদি আমি ঝুলায় রাখি, তার তো এভাবে থাকার কথা, ভূমির সাথে সমান্তরাল থাকার কথা, তাই না? কিন্তু সে ভূমির সাথে সমান্তরাল থাকে না, একটু অ্যাঙ্গেল আকারে থাকে। মনে করো এইভাবে না থেকে ভূমির সাথে সমান্তরাল সাথে একটু অ্যাঙ্গেল আকারে থাকে। তো যে অ্যাঙ্গেলটা থাকে, ওই অ্যাঙ্গেলটাকে এই ডেল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটি বিরতি কোণ। এখন প্রশ্ন করতে পারো যে কেন অ্যাঙ্গেল আকারে থাকে, এর কি জানো? হুম হুম কারণ হচ্ছে মানে পৃথিবীর কোনো কোনো অংশে নর্থ পোলের আহ আধিক্য বেশি, বা কোনো কোনো অংশে সাউথ পোলের আধিক্য বেশি। ঠিক আছে, তুমি যখন মানে পৃথিবীর উত্তর গোলার্ধ দিকে যাইতে থাকো, তো ওখানে দেখো, ওখানে দণ্ডচুম্বকের যে সাউথ পোলটা নর্থ পোলের দিকে বেশি আকর্ষণ হবে না? হুম হুম মনে করো এটা হচ্ছে নর্থ পোল, হ্যাঁ, আহ, এটা মনে করো নর্থ পোল, এটা সাউথ পোল। এখন তুমি দক্ষিণ গোলার্ধ দিকে আসতেছো, দক্ষিণ গোলার্ধ দিকে আসার কারণে মনে করো পৃথিবী এটা, এটা হচ্ছে তোমার ইস্ট ওয়েস্টের, হুম, নর্থ, এটা সাউথ। তুমি এই পজিশনে আসো, তো এই পজিশনে কি তোমার এই নর্থটা বেশি কাজ করবে না? হুম। তো সে একটু মাটির দিকে হেলে পড়বে আর কি। ঠিক আছে, আবার তুমি যদি এখানে যাও, সে এখানে কি নর্থটা বেশি কাজ করবে না, তখন সাউথটা হেলে পড়বে আর কি। সাউথ। ঠিক হ্যাঁ। আছে, তো এই হেলে পড়ার কারণে হুম। সেটা হচ্ছে ভূমির সমান্তরাল ভাবে থাকে না, একটু মাটির নিচে, মাটির দিকে একটু ঝুঁকে ঝুঁকে যায় আর কি। তো যতটুকু ঝুঁকে যায় সেটাকে বলা হয় বিনতি কোণ। আচ্ছা বুঝছো? আচ্ছা। তাহলে এটার সংজ্ঞাটা কিরকম হবে? সংজ্ঞাটা হচ্ছে আনুভূমিকের সাথে বহু চৌম্বক ক্ষেত্রের উৎপন্ন কোণকে বিনতি কোণ বলে। ঠিক আছে, এটাকে মনে করো আমরা বি দ্বারা denote করি, তাহলে এ বরাবর কি হবে? বি কস ডেল না? আর এ বরাবর কি হবে? বি সাইন ডেল না? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বি আচ্ছা। এইচ অথবা বি হরিজন্টাল, এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করতে পারি, এটাকে বলা হয় যায় বি কস ডেল, বি ভার্টিক্যাল মানে লম্ব আর কি, বা বি দ্বারা denote করতে পারি, এটা লিখতে পারি বি সাইন ডেল। ঠিক আছে, তাহলে ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ হচ্ছে এটা, ভূচম্বক ক্ষেত্রের লম্ব উপাংশ হচ্ছে এটা। উম, এটা একটু লিখে দিই। এই তো। তো আমরা এখন এটাকে যদি আমরা এক চিন্তা করি, এটাকে যদি দুই চিন্তা করি, তাহলে কি লিখতে পারি? এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার কস স্কোয়ার ডেল বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল, মানে এক
ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার যোগ করছি, জাস্ট আর কিছু না। তাহলে কি হবে, এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কমন নিলাম, কস স্কোয়ার ডেল সাইন স্কোয়ার ডেল। এটা পরিবর্তে আমরা কি লিখবো, ওয়ান লিখবো। তাহলে বি ইকুয়াল টু কি হবে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে একটা। তাহলে আনুপাতিক থেকে আর আমরা যদি পাই, আনুপাতিক বসে দেওয়া থাকলে আমরা চমৎকার একটা মান বের করতে পারবো আর কি। ঠিক আছে। আর যদি 1/2 করি তাহলে আমাদের কি আমরা পাই, বা 2/1 করলাম, তাহলে 10 ডেল ইকুয়াল টু ভি বাই এইচ, বা ডেল ইকুয়াল টু 10 ইনভার্স ভি বাই এইচ। অর্থাৎ আনুভূমিকে বরাবর অংশ দেওয়া থাকলে আমাদের বিরতি কোণের মান পাবো, আমরা চৌম্বক ক্ষেত্রের মানও পাবো। ঠিক আছে। আবার আহ চৌম্বক ক্ষেত্র এবং বিরতি কোণের মান দেওয়া থাকলে আমরা আণবিক লম্ব অংশ পাবো, এই দুইটা উপরের সূত্র দ্বারা আর কি। বোঝা গেছে? রাফি? এগুলো কি লাগে? হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে তো। এখন একটা ম্যাথ করবো আমরা, আচ্ছা। ম্যাথ গুলো বুঝবা। দেখো আণবিক অংশ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এইচ, এইচ এর মান দেওয়া আছে আমাদেরকে 43, 24 দেওয়া আছে। আর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, মানে বি এর মান দেওয়া আছে তোমার 40। ঠিক আছে। আর উলম্ব অংশ মানে আমাদের ভার্টিক্যাল মানটা লাগবে, আর বিনীতকরণ মানে ডেল এর মানটা লাগবে। তাহলে আমরা কি জানি সূত্রটা, এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমাদের বি এর মান লাগবে, 32। হ্যাঁ আমাদের হচ্ছে 32 না, হুম হুম। 32 জাস্ট সূত্র বসাইছি, হ্যাঁ। আর ডেল এর মান কি আসে, 10 ইনভার্স ভি বাই এইচ। তো 10 ইনভার্স 32 ডিভাইড বাই 24, তাহলে কত আসে ডেল এর মান, 53.13। 53.13। 53.13 ডিগ্রি। বুঝছো? ম্যাথ অত্যধিক অত্যধিক সহজ, খালি মান বসাবা। এই সব টাইপের ম্যাথ এইগুলো তাও তো এইরকম পরীক্ষা। টাইপের আর কি। ঠিক আছে। আচ্ছা। তো আমাদের হচ্ছে আর তাহলে মনে হয় 2টা ক্লাস লাগতে পারে, তাইলে আমরা শেষ করে তবে ফেলবো আজকে ইনশাল্লাহ। এই পর্যায়ে থাক। হ